বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ। গত 3 দিন আমরা এই যুদ্ধ নিয়ে ক্লাস করেছিলাম। অনেকেই বলেছিলেন যে শুধুমাত্র যুদ্ধই চলবে নাকি। আমি বলেছিলাম না, যুদ্ধের পর অবশ্যই শান্তি আসবে। তো আজকে আমাদের শান্তি চলে এলো। এই 3টি যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ, এই পুরোপুরিভাবে ভালোভাবে না জানলে আপনার বর্তমান বিশ্ব রাজনীতি সম্পর্কে ক্লিয়ার আপনি একটা কনসেপ্ট পাবেন না। তাই যুদ্ধগুলো আমি খুব বেসিকভাবে আপনাদেরকে জানিয়েছি, টপিক ভিত্তিক আলোচনা করেছি। আপনারা সবাই এই ক্লাসগুলো অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য সবাইকে অনেক অনেক প্রীতি, অনেক অনেক ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা আমাদের এই যুদ্ধ রিলেটেড যে বিগত সালের প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বা এই প্রশ্নগুলো সম্পর্কিত নারী নক্ষত্র আমরা জেনে আগামীতে এই প্রশ্ন সম্পর্কিত কি কি বিষয়গুলো আসতে পারে চাকরি পরীক্ষায়, সেগুলো আমরা দেখব। ইয়েস, আমাদের সাথে যুক্ত হয়েছেন হোসেইন বেলাল, আছেন আমাদের সাথে নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? শুভ সন্ধ্যা স্যার। বিভিন্ন প্রণালীর উপর একটা ক্লাস নেবেন ইনশাল্লাহ। আপনারা ভালোভাবে রেসপন্স করলে অবশ্যই প্রণালী, আপনাদের যে বিষয়গুলো বা যেই টপিকগুলো দরকার আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি কি টপিকের উপর ক্লাস চাচ্ছেন। সেভাবে আমরা ক্লাস মডিউল তৈরি করে আপনাদের জন্য ধামাকা ক্লাস দেব ইনশাল্লাহ। আচ্ছা, সবাই আমাকে আরেকটু কমেন্ট করেন। সবাই দ্রুত যুক্ত হয়ে যান, আমরা এখনই কুইজ দিব আপনাদের জন্য। আকর্ষণীয় কুইজগুলো থাকবে আপনাদের জন্য, আর এই কুইজগুলোর উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাব। আর আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন দ্রুত আমাকে জানিয়ে দিন। আর ক্লাসটা আপনারা সবাই শেয়ার, মেনশন, হ্যাঁ, যেগুলো প্রসেস আছে সবগুলো আপনারা করবেন, ঠিক আছে? শেয়ার করলে কিন্তু আপনাদের টাকা কাটবে না, বা মেনশন করলেও কিন্তু আপনাদের টাকা কাটবে না, ঠিক আছে? বা টাকাও পাবেন না আপনারা, এটা কিন্তু শিওর। যে আমি যদি শেয়ার করি যে স্যারের পক্ষ থেকে টাকা পাবো কিনা, বা আমি যদি মেনশন করি স্যারের পক্ষ থেকে টাকা পাবো কিনা, না, সেগুলো কিছুই পাবেন না। এটা আপনার দায়িত্ব। আমরা আপনাদের জন্য ক্লাসগুলো আনি, আর এই ক্লাসগুলো তৈরি করতে অনেক সময় লাগে, অনেক চিন্তা ভাবনা করতে হয়। তাই আপনারা যদি রেসপন্স করেন ইনশাল্লাহ অনেক বেশি আমরা উপকৃত হব। আমাদের নজরুল ইসলাম বরিশাল থেকে যুক্ত হয়েছে। আমাদের অলরেডি নাসরিন ফেরদৌস স্যার, কমেন্ট দেখতে পাচ্ছি না। এই তো ভাই, কমেন্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট। সবাই শেয়ার দিয়ে দেন এবং শেয়ার দিয়ে কমেন্টে জানিয়ে দিন যে কে কে আপনারা শেয়ার দিয়েছেন। চমৎকার, আপনাদের জন্য আজকে একটা স্লাইড করেছি, আপনাদের ভালো লাগবে। ইয়েস, আমরা যুদ্ধে চলে গেলাম, একদম মাঠে চলে এলাম, যুদ্ধের মাঠে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থানা সহকারী শিক্ষা অফিসার, 1999 সালের প্রশ্ন। এটি অনেক আগের প্রশ্ন, তারপরেও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যারা আপনারা আগামীতে এটিও পরীক্ষার্থী আছেন, যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন, যারা বিসিএস পরীক্ষার্থী আছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়? অস্ট্রিয়ার যুবরাজ, যে যুবরাজ এবং যুবরানীর হত্যাকাণ্ডের মধ্য দিয়েই আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। ইয়াস, অলরেডি আমাদেরকে জানিয়েছেন নজরুল ইসলাম, তার উত্তর পেলাম। আরও কিছু উত্তর চাচ্ছি সবার কাছ থেকে, সবাই ঝটপট উত্তর করে দেন। সবাই উত্তর করেন। যুদ্ধের একটা আমরা টান টান উত্তেজনা নিয়ে আজকের ক্লাসটা করব। যুদ্ধই জীবন, যুদ্ধ সার্বজনীন, তাই না? যুদ্ধ ছাড়া কিন্তু আপনাদের শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এই সংগ্রাম তখনই থাকবে আপনার একটা ভালো প্রস্তুতি হওয়ার পর। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি এটির উত্তরে। এটির উত্তর হচ্ছে আচ্ছা, এটির উত্তরটি হচ্ছে সারায়েভো। সারায়েভোতে, তারিখটা আপনারা পরীক্ষার জন্য মনে রাখবেন, এটা আগামী দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারিখটি হলো 28শে জুন 1914 সালে অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ এবং যুবরানী এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে
নিহত হন, যার দরুন কি হয়, প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। আর এই হত্যাকাণ্ড যে সংগঠিত করেছিল সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ডের গুপ্তঘাতক গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। কে করেছিল? গ্যাব্রিয়েলো প্রিন্সিপ এই হত্যাকাণ্ড করেছিল, যার কারণে কি হয়, প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। আর এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমরা দেখেছি 2 কোটি মানুষ নিহত হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 2 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কবে? এটিও আমাদের এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, 2019-এর প্রশ্ন, যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় এটি জানাবেন। দ্রুত উত্তর করতে হবে। আমাদের অলরেডি যুক্ত হয়ে আছেন আমাদের সাথে রুহুল আমিন, নাসরিন ফেরদৌস জানিয়েছেন। আপনারা অবশ্যই প্রশ্ন নাম্বার দিয়ে জানাবেন, প্রশ্ন নাম্বার দিয়ে আপনারা জানাবেন। আচ্ছা, আমাদের নাসরিন ফেরদৌস, হ্যাঁ দ্রুত উত্তর করুন, কমেন্টের মাধ্যমে উত্তর করুন। নজরুল ইসলাম উত্তর দিয়েছেন। আমরা চলে যাই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালের 11ই নভেম্বর। তৎকালীন যে জার্মান কাইজার ছিল বা রাজা ছিল, তার নাম ছিল দ্বিতীয় উইলিয়াম। সে পালিয়ে যায় 9 নভেম্বর 1918 সালে, নেদারল্যান্ডে পালিয়ে যায়। এর 2 দিন পর ফ্রান্সের এক রেলের বগিতে মিত্র বাহিনীর কাছে জার্মানি আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। 3 নাম্বার জানাবেন সবাই, কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে অবসান হয়? আরেকজন যুক্ত হয়েছে আমাদের মাহবুবুর রহমান। যারা যারা শেয়ার করেছেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান কারা কারা আপনারা শেয়ার করেছেন। আর 3 নাম্বার প্রশ্নের উত্তর, ক নাম্বার দেওয়া আছে ম্যাগনা কার্টা সনদ, ক নাম্বার দেওয়া আছে প্যারিস প্যাক্ট, ক নাম্বার দেওয়া আছে ভার্সাই চুক্তি, গ নাম্বার দেওয়া আছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। মাহবুবুর রহমান, খুব উপযোগী একটি উদ্যোগ, অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম উত্তর দিয়েছেন। আচ্ছা, এটির উত্তরটি হচ্ছে ভার্সাই চুক্তি। দেখেন ব্যাপারটা হলো ভার্সাই চুক্তি নাকি দ্বিতীয় ভার্সাই চুক্তি। এটির সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি বা ভার্সাই শান্তি চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর এই তারিখটা আপনারা মনে রাখবেন, 28শে জুন 1919 সালে মিত্র শক্তিবর্গ এই জার্মানির সাথে যে একটি চুক্তি করেছিল সেটির নাম হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি বা ভার্সাই শান্তি চুক্তি। আর এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আর এই চুক্তির আরেকটি অংশ ছিল জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা, জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা, জার্মানির অঞ্চলগুলোকে কেড়ে নেয়া। আর এই চুক্তির আরেকটি অংশ ছিল কি, বিশ্বের প্রথম সংস্থা হিসেবে জাতিপুঞ্জ গঠন করা। আর এই জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন, তিনি ছিলেন জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক। আর এই মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন তিনি বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য 14 দফা নীতি দিয়েছিলেন। আর এই 14 দফার 14 নম্বরে তিনি জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করেছিলেন। চলে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? খুব ভালো একটা প্রশ্ন, আমাদের জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গবেষণা অফিসার 2006-এর প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? দেখেন আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকেই, তাই আমেরিকার প্রেসিডেন্টকে খুব ভালোভাবে মূল্যায়ন করবেন, যেহেতু আবার আমাদের আগামী 5 নভেম্বর 2024 সালে আমেরিকার 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই না? আর এই নির্বাচনে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস আর হলো ডোনাল্ড ট্রাম্প। আমাদের নজরুল ইসলাম উত্তর দিয়েছেন 4 নাম্বার। আমরা এখন উত্তরটি দেখব। উত্তরটি হলো আমাদের উইড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন, তিনি আমেরিকার 28তম প্রেসিডেন্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আরেকটা বিষয় মনে রাখবেন এখান থেকে, যে তিনি বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য 14 দফা নীতি দিয়েছিলেন। কয় দফা? 14 দফা নীতি দিয়েছিলেন। আর এই 14 দফার 14 নম্বরেই তিনি জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন গঠনের প্রস্তাব করেছিলেন। আর তাকে আরেকটা বিষয়ের জনক বলা হয়, কালেকটিভ সিকিউরিটির জনক বলা হয়, তাকে কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তার জনক বলা হয়, এটি মনে রাখবেন।
আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। 5 নাম্বার জানাবেন সবাই। রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লব কোন সালে সংঘটিত হয়? এই প্রশ্নটি এসেছে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর 2019-এর প্রশ্ন। রুশ বিপ্লব। আচ্ছা, বিপ্লব করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, চাকরি পরীক্ষার যুদ্ধক্ষেত্রে নামার জন্য আমাদের বিপ্লব দরকার। এই মুহূর্তে চাকরি পরীক্ষার কোনো প্রস্তুতির কোনো বিকল্প নেই। আমাদের অলরেডি উত্তর দিয়েছে 5 নাম্বার মশিউর রহমান। আচ্ছা, আরও কিছু উত্তর চাচ্ছি আপনাদের কাছ থেকে। রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লব কোন সালে সংঘটিত হয়? প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর আমাদের উত্তর দিয়েছে নজরুল ইসলাম, বরিশাল থেকে। রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে, আর এই বিপ্লবটি হয়েছিল রাশিয়াতে। আগামীতে আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছিল। তিনি হচ্ছেন রাশিয়ার ভ্লাদিমির ইলিচ লেনিন, তার নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছিল। আর এই সারা জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল কয়দিন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই বিপ্লবের মেয়াদকাল ছিল 10 দিন। সারা জাগানো এই বিপ্লবের মেয়াদকাল ছিল কয়দিন? 10 দিন। আচ্ছা, যদি বলা হয় রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়া কি গ্রহণ করে, রাশিয়া গ্রহণ করেছিল সমাজতন্ত্র। আর এরপর 1922 সালে রাশিয়ার নামকরণ এরপরে 1922 সালে রাশিয়ার নামকরণ হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। তো বন্ধুরা, আজকে জানাবেন আজকের আপনাদের ক্লাসের এই ডেকোরেশনটি কেমন লাগছে, জানাবেন ক্লাসটি করতে আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এই কমেন্টগুলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখি এবং বিবেচনা করি। আপনারা সবসময় আমাদের কাছে খুবই স্পেশাল। আপনাদেরকে এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেভাবে সহযোগিতা করছি, আপনারা একদিন সফল হয়ে আপনারা সরকারি চাকরিতে প্রবেশ করবেন, আমরা কিন্তু আপনাদের গৌরবিত অংশীদার হব। তো ইনশাল্লাহ আপনারা সবাই কি করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের 6 নাম্বার প্রশ্নে। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের মারুফা খানম নীরা আমাদেরকে উত্তর দিয়েছে নাসরিন ফেরদৌস। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? ক নাম্বার দেওয়া আছে জার্মানি, খ নাম্বার দেওয়া আছে ফ্রান্স, গ নাম্বার দেওয়া আছে রাশিয়া, ঘ নাম্বার দেওয়া আছে যুক্তরাষ্ট্র। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আবার অক্টোবর বিপ্লব কোন দেশে হয়। কিছুক্ষণ আগেই বললেন বলশেবিক বিপ্লব, রুশ বিপ্লব, আবার অক্টোবর বিপ্লব হয়ে গেল কিভাবে? ইয়াস, এটি হচ্ছে রাশিয়াতে 1917 সালে অক্টোবর বিপ্লব হয়। রুশ বিপ্লবের নামই হচ্ছে অক্টোবর বিপ্লব, বলশেবিক বিপ্লবের নামই হচ্ছে অক্টোবর বিপ্লব। বা যদি আপনাকে বলা হয় যে অক্টোবর বিপ্লবের আরেকটি নাম কি, সেটি হচ্ছে নভেম্বর বিপ্লব। এখন আপনারা বলবেন স্যার নভেম্বর আর অক্টোবর এটি কি 2 মাসে হয়েছিল? না, কারণ খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী সেটি হয়েছিল আমাদের নভেম্বর মাসে, আর গ্রেগরীয় যে রাশিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেটি হয়েছিল অক্টোবর মাসে। তাই এটা কখনো বলা হয় অক্টোবর বিপ্লব, আবার কখনো বলা হয় নভেম্বর বিপ্লব। চলে যাচ্ছি আমরা 7 নাম্বার। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল? হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? ক নাম্বার দেওয়া আছে অস্ট্রিয়া, খ নাম্বার দেওয়া আছে চেকোস্লোভাকিয়া, গ নাম্বার দেওয়া আছে রাশিয়া, ঘ নাম্বার দেওয়া আছে পোল্যান্ড। তার মানে কোন দেশকে আক্রমণের মাধ্যমে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে রচনা করেছিলেন? এখান থেকে আগামীতে কি আসতে পারে আমরা অ্যানালাইসিস করে আপনাদেরকে উত্তর দিব। এটার উত্তর আপনারা আপাতত করেন, সবাই এটির উত্তর করেন। আচ্ছা, অলরেডি আমরা 7 নাম্বার উত্তর পেলাম। নজরুল ইসলাম উত্তর দিয়েছেন, উত্তরটি হচ্ছে পোল্যান্ড। হিটলার পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রচনা করেছিলেন। এই তারিখটা আপনারা পড়বেন। তারিখটা হলো 1 সেপ্টেম্বর
1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের রচনা করেছিলেন। পোল্যান্ড। আর এখান থেকে আরেকটা তথ্য আপনারা পড়ে রাখবেন চাকরি পরীক্ষার জন্য, যে এই পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা প্রথম দিকে জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের কি হয়েছিল, প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিল এই পোল্যান্ড। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নটি এসেছে আমাদের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী 2019 সালের প্রশ্ন। দেখেন আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি একদম হাতে হাতে আপনারা পাচ্ছেন কিনা, যে আমার ব্যাখ্যা বিশ্লেষণগুলোই কি অন্যান্য প্রশ্নের কি উত্তর, মানে আগামী দিনের যে প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনাদের আসবে সেগুলোর উত্তর হচ্ছে আমার ব্যাখ্যা বিশ্লেষণগুলো। আমাদের সাথে আছেন পলাশ কুমার দাস, নাসরিন ফেরদৌস, আমাদের সাথে আছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম উত্তর দিয়েছেন। এটির উত্তর হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে হিটলার পূর্ব ইউরোপের যে পোল্যান্ড, এই পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রচনা করেছিলেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার জানাবেন সবাই, একটু শেয়ার দেন, সবাই আসুক, একটু লাইক কমেন্ট শেয়ার করেন। দেখেন এই যে পাশে আছে আপনাদের লাইক এবং লাভ রিয়াকশনগুলো আছে, এগুলোতে আপনারা হিট করলেও আমাদের অনেক দর্শক আসবে। অনেক দর্শকের মাঝে কুইজ ক্লাস খেলতে আমাদের অসাধারণ লাগবে, অসম্ভব ভালো লাগবে। তাই সবাইকে আপনারা একটু ডাকাডাকি করে এনে দেন, ঠিক আছে? এইভাবে একে অপরের আমরা জমায়েত করে ক্লাসটা করি, এতে করে আমরা নিজেরাও লাভবান হব, অন্যরা কিন্তু আপনার মেসেজটা পেয়ে উপকৃত হবে, সেও কিন্তু আপনার জন্য দোয়া করবে। ইয়েস, অলরেডি আমাদের সাথে গৌতম পাল যুক্ত হয়েছে, হেলাল উদ্দিন যুক্ত হয়েছে। হ্যাঁ, আপনারা পাশে থাকা দেখেন লাইক আছে, পাশে আছে লাভ। এই রিয়াকশনগুলো দিলেও অন্যরা কিন্তু চলে আসবে, অন্যরা চলে আসবে। সবাইকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন, আমরা খেলতে খেলতে আজকে সাধারণ জ্ঞানটা শিখে ফেলি। আজকের এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো যদি আপনি একবার উত্তর করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে ইনশাল্লাহ বলতে পারি এগুলো আপনার আর দ্বিতীয়বার পড়া লাগবে না। আচ্ছা, কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে অক্ষর শক্তিতে ছিল না? এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2001-এর প্রশ্ন। উত্তরটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্স অক্ষতে ছিল না, ফ্রান্স মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 10 জানাবেন সবাই। প্রশ্ন নাম্বার 10 আমাদের নাসরিন ফেরদৌস জানিয়েছেন উত্তর। প্রশ্ন নাম্বার 10, আচ্ছা সবাই জানিয়ে দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের নজরুল ইসলাম জানিয়েছেন 10 নাম্বারের। উত্তরটি হচ্ছে উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তবে উইনস্টন চার্চিলের পূর্বে যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন নেভেলি চেম্বারলিন। নেভেলি চেম্বারলিন। আমরা চলে যাচ্ছি 11 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 11 খুব ভালো প্রশ্ন আপনাদের জন্য, এগুলো আসলে পরীক্ষার প্রশ্ন, রিয়েল প্রশ্ন। এখান থেকে আসলে কি পরিমাণে যে প্রশ্ন কমন পড়ে আপনারা পরীক্ষা না দিলে বুঝতে পারবেন না, যারা অলরেডি দিয়েছে তারা চেনে। এই জন্য আপনাদেরকে চিনতে হবে, কথা আছে না, চিনলে বা চিনলে বা বুঝলে বুঝপাতা, না চিনলে কি তেজপাতা। চিনতে হবে আপনাদেরকে। আমাদেরকে জানিয়েছেন শাহ সম্রাট আউটস্ট্যান্ডিং ক্লাস, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? কে ডেজার্ট ফক্স, তিনি আছেন ফিল্ড মার্শাল রোমেল। রোমেল তিনি জার্মানির একজন কমান্ডার ছিলেন, ফিল্ড মার্শাল রোমেল। তাকে বলা হতো কি ডেজার্ট ফক্স, মানে মরুভূমির শিয়াল বলা হতো। যুদ্ধক্ষেত্রে তার ভালো পারফরমেন্সের কারণে তাকে
উপাধি দেওয়া হয়েছিল ডেজার্ট ফক্স? এই প্রশ্নটি এসে আমাদের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ডেল্টা 2014 প্রশ্ন। আমরা চলে যাচ্ছি 12 নাম্বার প্রশ্নে। সবাই দেখুন 12 নাম্বার, একবার দেখুন 12 নাম্বার। এই 12টা আমরা দেখি, তারপরে উত্তর করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? পার্ল হারবার, এই পার্ল হারবার মূলত আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন সামরিক নৌ এবং বিমান ঘাঁটি। এই পার্ল হারবারে আক্রমণ করা হয়, জাপান আক্রমণ করে। উত্তরটি হচ্ছে জাপান। কেন আক্রমণ করেছিল? এই জাপানকে আমেরিকা বিভিন্ন সময় ডমিনেট করত, জাপানকে পাওয়ার হতে দিত না, বা জাপানকে অন্যতম প্রতিপক্ষ মনে করত। তাই এই জাপান প্রতিহিংসা বা প্রতিরোধ হিসেবে পার্ল হারবার আক্রমণ করেছিল। এরপর জানাবেন পার্ল হারবার আক্রমণ করে কবে জাপান? দেখেন নিবন্ধন পরীক্ষা এসেছে 12তম, তারপর হচ্ছে 15 বেসরকারি নিবন্ধন পরীক্ষা এসেছে। পার্ল হারবার আক্রমণ করে কবে জাপান? আমেরিকার পার্ল হারবার কবে আক্রমণ করে জাপান? জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? আমাদের সাথে আছে মাহবুবা আক্তার, আমাদের সাবেক শিক্ষার্থী, বর্তমান বিসিএস ক্যাডার। আমার কাছ থেকেই আলহামদুলিল্লাহ সার্ভিস নিয়েছিল, আমার কাছে প্রাইভেটও পড়েছিল, এবং সে প্রাণী বিদ্যার একজন প্রভাষক। স্যার আপনার ক্লাসগুলো অ্যাক্সিডেন্ট লাগে, অ্যাক্সিডেন্ট না সরি, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট আপনি লিখছেন অ্যাক্সিডেন্ট লাগে, যাই হোক এক্সিলেন্ট লাগে, ধন্যবাদ। আমাদের সাথে আছে নজরুল ইসলাম মিয়াজি যুক্ত হয়েছে। পার্ল হারবার আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে। এই জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে, যার বাস্তবতায় আমেরিকা তারা 8 ডিসেম্বর 1941 সালে মিত্র শক্তিতে যোগ দিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি আমরা 14 নাম্বার। ডি ডে হিসেবে উদযাপন করা হয় কোন দিনটি? ডি ডে, ডি ডে আমি বলেছিলাম ডি ডে এর 15 বছর ডাউন ডে। এটা কয় তারিখে করা হয়? ডি ডে করা হয় এই জন্য যে 1940 সালে জার্মানি ফ্রান্স দখল করেছিল, আর এই জার্মানির কাছ থেকে ফ্রান্সকে মুক্ত করা হয়েছিল, সেই দিনই হচ্ছে ডি ডে। ডি ডে এর 15 বছর ডাউন ডে, বা এই ডি ডে ইউরোপের যে ফ্রান্স মুক্ত হয়েছিল। আচ্ছা, আমাদের ডি ডে 6 জুন, 6 জুন ডি ডে পালন করা হয়। এখানে একটা প্রশ্ন থাকে যে ডি ডে কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? তা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে ডি ডে সম্পর্কিত। আচ্ছা, আমরা চলে যাচ্ছি খুবই বিখ্যাত একটা উক্তি, যে উক্তির কারণে আমাদের একদম পুরো গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমরা অনেক আত্মবিশ্বাসী হই। সেটি হলো যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। এটি কার বিখ্যাত উক্তি? 20তম বিসিএস পরীক্ষায় এসেছে। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, সুজন জোয়ারদার আছেন আমাদের সাথে। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার বিখ্যাত উক্তি? সব উত্তর দিচ্ছে আমাদের যোদ্ধা নজরুল ইসলাম। আর কেউ যুদ্ধের মাঠে ভালো করতে পারছে না, কেন পারছে না আমি জানি না। যদিও আমরা 3টা ক্লাস নিয়েছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের উপরে, তার উপরে কিন্তু আপনাদের আজকের এই কুইজ ক্লাসটি হচ্ছে। আর এই কুইজ ক্লাসটি হচ্ছে আমাদের অ্যানালাইসিস কুইজ ক্লাস। আমরা দেখব যে এই কুইজ ক্লাসে বিগত সালে কী ধরনের প্রশ্ন এসেছে এবং আগামীতে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন উক্তিটি হচ্ছে হিটলারের। হিটলার তিনি বলেছিলেন ওয়ার ইজ লাইফ অ্যান্ড ওয়ার ইজ ইউনিভার্সাল, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।
আপনাদের কাছে সাধারণ জ্ঞান খুবই বিরক্তকর যাদের কাছে মনে হয়, তারা এইভাবে ক্লাসগুলো করে আপনারা সাধারণ জ্ঞান এই টপিকগুলো বা এই প্রশ্নগুলো শিখে রাখতে পারেন। তো সাধারণ জ্ঞান যেহেতু আমাদের আনলিমিটেড পড়া, সাধারণ জ্ঞানে জানতে হয় যে কি টপিক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, বা এই টপিকগুলো আমি কোন বই থেকে পড়ব, বা আমার যে বুক রেফারেন্স কি হবে, বা আমি কিভাবে প্রিপারেশন নিব, আর আমার কয়দিন আমি এটা ডেডলাইন দিব। এইভাবে একটা প্ল্যানিং করে যদি আপনি আগাতে পারেন, তাহলে সাধারণ জ্ঞান থেকে আপনি অনায়াসে প্রায় 95% নাম্বার তুলতে পারবেন। তো সাধারণ জ্ঞান যেহেতু অনেক ইজি, আবার সাধারণ জ্ঞানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের ম্যাক্সিমাম প্রার্থী ইংরেজি এবং গণিতে তারা ভালো প্রিপারেশন নিয়েও শুধুমাত্র এই সাধারণ জ্ঞানের কারণেই তারা বিভিন্ন পরীক্ষা থেকে ছিটকে পড়ে। তাই এই সাধারণ জ্ঞানের ভালো একটা প্রিপারেশন আপনার হতে পারে আপনার চাকরি পরীক্ষায় টেকার অন্যতম একটা টার্নিং পয়েন্ট। তাই সাধারণ জ্ঞানটা আপনারা কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, সেটা আপনারা আমার সাথে পরামর্শ করেও জানতে পারেন। নাসরিন ফেরদৌস, আমার কমেন্ট দেখা যায় না স্যার। এই তো আপনার কমেন্ট দেখা যাচ্ছে, কমেন্ট করতে থাকুন, স্টিকার করুন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট, এখানে আমাদের একটু দ্বিধা আছে, এখানে কনফিউজড আছে, তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে? ক নাম্বার দেওয়া আছেন আইসেন আওয়ার, খ নাম্বার দেওয়া আছে জন এফ কেনেডি, গ নাম্বার দেওয়া আছে রুজভেল্ট, গ নাম্বার দেওয়া আছে ট্রুম্যান। এটির উত্তরটি হচ্ছে আমাদের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার দুইজন প্রেসিডেন্ট ছিলেন। মূলত ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1945 সাল পর্যন্ত ছিলেন, এবং যুদ্ধের শেষ হওয়ার আগে তিনি মারা যান। এবং যুদ্ধকালীন সময় আমেরিকার আরেকজন প্রেসিডেন্ট হন, তিনি হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান, মানে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফিনিশিং করেছিলেন তিনি হচ্ছেন হ্যারি এস ট্রুম্যান। আর এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি আমেরিকায় টানা 12 বছর ক্ষমতায় ছিলেন। এখানে একটা কনফিউজড প্রশ্ন আছে যে তিনি কয় মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, 3 মেয়াদে নাকি 4 মেয়াদে? তিনি হচ্ছেন আমেরিকার 4 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। বিভিন্ন বইয়ে 3 মেয়াদে দেয়া আছে। অনেকে মনে করে যে স্যার 3 4 12, আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর, তাই 3 4 12 বছর করেই তিনি শেষ করেছেন। কিন্তু আসলে না, মূলত তিনি 4 মেয়াদেই প্রেসিডেন্ট ছিলেন। 3 মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন, 4র্থ মেয়াদে তিনি মারা যান। আর পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হন কে? হ্যারি এস ট্রুম্যান। আমরা চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়া বলতে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? এই প্রশ্নটি এসেছে আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ড্যাফোডিল 2012। ক নাম্বার দেওয়া আছে স্টালিন, ক নাম্বার দেওয়া আছে লেনিন, গ নাম্বার দেওয়া আছে রুজভেল্ট, গ নাম্বার দেওয়া আছে হিটলার। আমাদের সাথে নতুন একজন যুক্ত হয়ে যাচ্ছেন, মাসুমা নাহার নূর এ সাবা। আমাদের সাথে উত্তর দিয়ে যাচ্ছেন নাসরিন ফেরদৌস। এটির উত্তরটি হচ্ছে স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন বা রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। 18 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির কোথায়? জার্মান যুদ্ধ অপরাধীদের জন্য বিচার করা হয়েছিল কোথায় করা হয়েছিল? সেটি সবাই জানিয়ে দেবেন, কোথায় বিচার করা হয়। ক নাম্বার দেওয়া আছে বার্লিনে, খ নাম্বার দেওয়া আছে নুরেমবার্গে, গ নাম্বার দেওয়া আছে হাইডেলবার্গে, ঘ নাম্বার দেওয়া আছে বনে। সবাই জানিয়ে দিবেন। আমাদের নজরুল ইসলাম জানিয়েছেন নুরেমবার্গে। ইয়েস, নুরেমবার্গের
ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বিচার করা হয়েছিল। 19 নাম্বার, একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? একজন রাজনীতিবিদ অথচ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্রশ্নের উত্তর জানাবেন। 18তম বিসিএস পরীক্ষায় এসেছে প্রশ্নটি। অলরেডি আমাদের মারুফা খানম নীরা আছেন, উত্তর দিয়েছেন। নাসরিন ফেরদৌস উত্তর করেছেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে কিন্তু শেয়ার পেলাম না, মাত্র 3টা শেয়ার পেলাম। ঠিক আছে, যত করবেন শেয়ার তত বাড়বে আপনাদের জন্য কেয়ার। ঠিক আছে, এই স্লোগান নিয়ে আমরা থাকবো নিয়মিত আপনাদের জন্য। শেয়ার করতে হবে, সবাইকে ডাকাডাকি করতে হবে, হাক ডাক দিতে হবে, তাই না? তাহলে কিন্তু আপনার মধ্যে কি পড়াশোনার একটা কি আসবে, ক্রেজি ভাব আসবে, অনুপ্রেরণা আসবে। এই যে স্যারের ক্লাস শুরু হলো, এখনই শুরু হবে, তাড়াতাড়ি আসো, এইভাবে কিন্তু একটা আবেগ ক্রিয়েট করতে হবে আপনাদেরকে। আমাদের একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তার রচিত গ্রন্থের নাম ছিল দ্য হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার রচিত গ্রন্থের নাম ছিল দ্য হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর এই গ্রন্থের জন্য তিনি 1953 সালে কি পেয়েছিলেন? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 20 নাম্বার জানাবেন আপনারা, কর্নার স্টোন অফ পিস, এই স্মৃতিসৌধটি সম্প্রতি কোথায় স্থাপিত হয়েছে? কর্নার স্টোন অফ পিস, দেখেন আমাদের 17তম বিসিএস পরীক্ষায় এসেছে। ক নাম্বার দেওয়া আছে ম্যাকাও, ক নাম্বার দেওয়া আছে হাইতি, গ নাম্বার দেওয়া আছে ওয়াকিনাওয়া, গ নাম্বার দেওয়া আছে ভিয়েতনাম। 20 নাম্বারের উত্তরটি হলো ইয়েস, এটি হচ্ছে জাপানের ওয়াকিনাওয়াতে অবস্থিত কর্নার স্টোন অফ পিস। কর্নার স্টোন অফ পিস। আচ্ছা, আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। অনেকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চান যে অনলাইনে আসলে মূলত আমার কি কি কোর্সগুলো রয়েছে। তা আমি আপনাদেরকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে জানিয়ে দিচ্ছি। অনলাইনে মূলত আমার বিসিএস এর সাধারণ জ্ঞান 70 নাম্বার এবং যে বাংলা ভাষা এবং সাহিত্য বিসিএস এর কোর্স রয়েছে অনলাইনে, বাংলা এবং জিকে বিসিএস এর জন্য। আর প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের জন্য বাংলা এবং জিকের অনলাইনে কোর্স রয়েছে। আপনারা যারা বাংলা এবং জিকেতে প্রিপারেশন গুছিয়ে নিতে পারছেন না বা অল্প সময়ে আপনারা সেরা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাহলে অনলাইনে আপনারা খুব অল্প পরিমাণ টাকায় আপনারা এই কোর্স করতে পারেন। বিশাল ডিসকাউন্টে আপনাদের জন্য ভর্তি চলছে। আর ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেয়া বা স্ক্রলিংয়ে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমি আপনাদের সাথে আরেকটি ছোট্ট বিষয় শেয়ার করব। আমি শিক্ষকতা এর পাশাপাশি যারা ফেসবুকের পেজের মাধ্যমে বিজনেস করেন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, অনেক সময় আপনাদের যে বুস্টিংয়ের দরকার হয়, ফেসবুক পোস্টের বুস্টিং এবং আপনাদের পেজের প্রমোশনের দরকার হয়, বা আপনার প্রোডাক্টটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বা লাখ লাখ দর্শকের সামনে প্রচার করার জন্য বুস্টিংয়ের দরকার হয়, আমি মূলত বর্তমান সময় এই সার্ভিসটা দিয়ে আসছি। তো যাদের প্রফেশনাল ওয়েতে ফেসবুকের বুস্টিং প্রয়োজন, একদম রিয়েল ডলারের মাধ্যমে টার্গেট অডিয়েন্স বরাবর ফেসবুক বিজনেস ম্যানেজার এবং মেটা ভেরিফাই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের বাজেট অ্যানালাইসিস করে আপনাদের টার্গেট অডিয়েন্স বরাবর আপনাদের ফেসবুকের বুস্টিংয়ের জন্য এই সার্ভিসটা আমি দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 21 নাম্বার প্রশ্ন। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়েছিল? আমরা গতদিনই আলোচনা করেছিলাম এই প্রশ্নটি, তাই না? কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পেশ করা হয়েছিল?
আমাদের সাথে আরেক বন্ধু যুক্ত হয়েছেন, সাইমা সঞ্জিদা সঞ্জিত চৌধুরী যুক্ত হয়েছেন। ক নম্বর দেওয়া আছে ভিয়েতনাম সংকট, খ নম্বর দেওয়া আছে সাইপ্রাস সংকট, গ নম্বর দেওয়া আছে কোরিয়া সংকট, ঘ নম্বর দেওয়া আছে প্যালেস্টাইন সংকট। উত্তরে দেখি কে উত্তর করেছে। আবারও যোদ্ধা নজরুল ইসলাম, সংগ্রামী নজরুল ইসলাম উত্তর দিয়েছেন। ইয়েস, এটি হচ্ছে কোরিয়া যুদ্ধের সময়। কোরিয়া যুদ্ধের সময় 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, যেটাকে বলা হয় দ্য ইউনিটিং ফর পিস রিসলিউশন। সবাই 22 নাম্বার জানাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? অর্থনৈতিক জোটের নাম কি ছিল? ক নাম্বার দেয়া আছে কমিনট্রান, খ নাম্বার দেয়া আছে কমিনফর্ম, ঘ নাম্বার দেয়া আছে কমিকন, ঘ নাম্বার দেয়া আছে কোনোটি নয়। মানে আমাদের স্নায়ুযুদ্ধের সময় যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, এই সময় যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপকে কোন জোটের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছিল? আরেক বন্ধু তো দিয়েছেন নজরুল ইসলাম, আরেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে আবু বক্কর বাকের। এটি উত্তর হচ্ছে কমিকন। দেশ নাম্বার জানাবেন। ডমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? 35তম বিসিএস এর জন্য। এই প্রশ্নটি আপনারা জানাবেন 35তম বিসিএস এর জন্য। 35তম ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? আরেকজন যুক্ত হয়েছে আমাদের সাথে নুসরাত সুমি যুক্ত হয়েছেন। ডমিনো তত্ত্ব 35তম বিসিএস এর প্রশ্ন। আগামী আপনাদের প্রাইমারি নিবন্ধনের জন্য কিন্তু ফেলিয়ে দেওয়ার মতো না। এটির উত্তর আমাদেরকে ধরেছেন মারুফা খানম নীরা, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। এখান থেকে একটু জেনে রাখবেন, আগামী পরীক্ষার জন্য এই ডমিনো তত্ত্বটি দিয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডি আইজেনহাওয়ার। এই তত্ত্বটি দিয়েছিল 1954 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডি আইজেনহাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার কোন অঞ্চলের জন্য? মূলত ইন্দো চীনের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো চীনের জন্য। ইন্দো চীন বলতে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, এই 3টি অঞ্চলের জন্য দিয়েছিল ডমিনো তত্ত্ব। আচ্ছা, 24 নাম্বার জানাবেন সবাই। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? 27তম বিসিএস এর প্রশ্ন। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের, মানে যেটাকে আমরা বলছি মিসাইল সংকটের সময়, কিউবার মিসাইল সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? 27তম বিসিএস এর ক নাম্বার দেওয়া আছে রিচার্ড এম নিক্সন, জন এফ কেনেডি, লিন্ডন বেইন্স জনসন, হ্যারি এস ট্রুম্যান। হ্যারি এস ট্রুম্যান। মারুফা খানম নীরা জানিয়েছেন তিনি হচ্ছেন জন এফ কেনেডি। আমরা জানি যে 1962 সালে কিউবার মিসাইল সংকট সংঘটিত হয়েছিল। এরপর আপনাদের জানাতে হবে 25 নাম্বার উত্তর। বার্লিন দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? বার্লিন দেয়াল মানে দুই জার্মানি যখন পৃথক হয়ে যায়, তখন পূর্ব জার্মানির উদ্যোগে বার্লিন দেয়াল তৈরি করা হয়েছিল। আপনাদেরকে বলতে হবে এই দেয়াল কত সালে নির্মিত হয়েছিল। কত সালে নির্মিত হয়েছিল এই বার্লিন দেয়াল? বার্লিন দেয়াল কত সালে নির্মিত হয়েছিল? বার্লিন দেয়াল বার্লিন দেয়াল সাবেক পূর্ব জার্মানির উদ্যোগে হয়েছিল। বার্লিন দেয়াল, এই দেয়াল করা হয়েছিল 1961 সালে। এই দেয়াল করা হয়েছিল 1961 সালে। আর এই দেয়াল ভেঙে ফেলা হয়েছিল 1989 সালে
আর 1990 সালে দুই জার্মানি একত্রিত হয়েছিল। তো চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা যে কুইজগুলো আলোচনা করলাম, গত 3 দিন আপনাদের জন্য ক্লাসগুলো নেওয়া হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের ওপর সেই রিলেটেড বিগত সালে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমি দেখালাম। আগামীতে কি কি প্রশ্ন থাকতে পারে সেই ব্যাপারে আলোচনা করলাম। আজকে ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা নিয়মিত কোন কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আপনাদের ক্লাসগুলো দেব। আর আপনারা যারা আপকামিং এটিও প্রস্তুতি কোর্সে বাংলা এবং জিকে কোর্সে আপনারা ভর্তি হতে চাচ্ছেন, তারা দ্রুত যোগাযোগ করুন, বিশাল ডিসকাউন্টে আপনাদের ভর্তি চলছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।